হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাদের প্রিয় সুমন ভাই বলছি জাপান থেকে। আজকে আমরা আসলে একটা এমন কিছু উপস্থাপন করতে যাচ্ছি যেটা আপনাদের অনেক কাজে লাগবে। আমার ছোট ভাই, আমার বয়স অনেক ছোট হবে, ও জাপানে আসছে, এসে জাপানি ল্যাঙ্গুয়েজ শিখছে, তারপরে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, তারপরে ভালো একটা জব করতেছে। খালি জব করেই সে থেমে যায়নি, সে আরো অনেক কিছু করতেছে। আপনাদের পরের ভিডিওতে সেটা জানাবো। তো আজকে প্রথমে আমরা আগে ওর গল্পটা শুনি। সে জাপানে এসে কিভাবে ল্যাঙ্গুয়েজ কোর্সে ফাইট করলো, কিভাবে ইউনিভার্সিটিতে ভালো করলো, এবং ওর আর একটা ভালো যেটা আপনার একটা অ্যাক্টিভ দিক, সেটা হলো ও জেএলপিটি লেভেল 1 কমপ্লিট করা। আমার দেখা বাঙালিদের মধ্যে প্রথম 2-1 জনের মধ্যে সে একজন। সুতরাং আপনারা ওনার কথাগুলা ভালো করে শুনবেন, আমার ধারণা আপনাদের অনেক উপকারে আসবে। তাই সরকার ভাই, আপনি আপনার একটু প্রথমে পরিচয়টা দেন, তারপরে আমরা শুরু করি। ধন্যবাদ সুমন ভাই। আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে সুমন ভাই অনেক কিছু বলছে, আমি অবশ্যই ওরকম বড় মাপের কিছুই না, খুবই নগণ্য একজন মানুষ। তো আমার সংক্ষিপ্ত পরিচয় এই, আমি একজন বাংলাদেশী এবং আমার দেশের বাসা মুন্সিগঞ্জে। তো আমি বাংলাদেশে ডিপ্লোমা কমপ্লিট করে তারপরে জাপানে 2016 সালে স্টুডেন্ট ভিসায় আসি এবং এখানে 1.5 বছর ল্যাঙ্গুয়েজ কোর্স করার পরে এখানে আন্তর্জাতিক বিভাগে অনার্স কমপ্লিট করি। তারপরে একটা জাপানিজ কোম্পানিতে এখন কর্মরত আছি। আচ্ছা সরকার ভাই, ধন্যবাদ। তাহলে এখন আপনাকে আমরা কিছু প্রশ্ন করতে চাই, হ্যাঁ, যেটা আমাদের অডিয়েন্সদের জন্য কাজে লাগবে। আপনি দেশে কতদূর পড়াশোনা করেছেন, তারপরে জাপানে আসার পরে আপনার এই যে ল্যাঙ্গুয়েজ স্কুলের জীবন, ইউনিভার্সিটির জীবন, এবং আপনি যে জেএলপিটি লেভেল 1 কমপ্লিট করছেন, আমার ধারণায় এটা খুব কঠিন একটা কাজ। আমি হয়তো নিজেই লেভেল 2-3 পাস করতে পারবো না, এতদিন 26 বছর জাপানে থেকে। এই জন্য আমি আপনার থেকে যেটা শুনতে চাচ্ছি সেটা হলো যে আপনি একটু সিকেন্সিয়ালি যদি এই ঘটনাগুলো আমাদের একটু একটু করে বলতেন। আচ্ছা, ধন্যবাদ সুমন ভাই। তাহলে আসলে আপনি তো অনেক সময়ের অনেক কিছু একসাথে জানতে চাইছেন, তো ভুল হইলে অবশ্যই আমাকে আবার বলবেন, সিকোয়েন্স যদি ঠিক না থাকে। আমি বাংলাদেশে লেখাপড়া করছি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পর্যন্ত। আমার ডিপ্লোমাতে সাবজেক্ট ছিল ইলেকট্রনিক্স। তো বাংলাদেশে ডিপ্লোমা কমপ্লিট করার পরে আমি বাংলাদেশে নারায়ণগঞ্জে অবস্থিত একটি নিটিং কোম্পানিতে তখন ইঞ্জিনিয়ার হিসাবে জয়েন করেছিলাম। তো ওইটা আমি বেশি দিন কন্টিনিউ করিনি, প্রায় 6 মাসের মতো। তো তারপরে জাপানে আসলে আমি আসি 2016 সালের অক্টোবর সেশনের জন্য। তো আমি জাপানি ল্যাঙ্গুয়েজ কোর্স শুরু করি হচ্ছে 2016 সালের জানুয়ারিতে। আচ্ছা, তখন জাপানিজ দ্বারা পরিচালিত একটা কোচিং সেন্টার ছিল, যেটা ফকিরাপোলে অবস্থিত ছিল। তো ওইখানে আমি 3 মাসের ল্যাঙ্গুয়েজ কোর্স করি। তো ল্যাঙ্গুয়েজ কোর্স করার পরে তারপর অক্টোবর সেশনের জন্য ফাইল প্রসেসিং করি। এবং অক্টোবর, আলহামদুলিল্লাহ, তখন তো বাংলাদেশে একটা টেররিস্ট অ্যাটাক ছিল, যেখানে জাপানিজ সহ পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ যেখানে নিহত হয়েছে। তখন আমরা খুব ভয়ে ছিলাম আমাদের ভিসা পাবো কিনা। যাক, আলহামদুলিল্লাহ, কোনো ধরনের ওয়েটিং ছাড়া আমি ভিসা পাইছি। তো এই ভিসা পাওয়ার পিছনে হয়তো বা একটা ন্যূনতম কারণ থাকতে পারে, যেটা আমার মনে হয়। তখন আমরা নাট টেস্ট দিছিলাম N5 লেভেলের। যেহেতু জুলাই সেশনের আমরা জেএলপিটির অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে পারি নাই, ডেডলাইন চলে গেছিল। তো ওই জন্য আমরা নাট টেস্ট দিছিলাম আমাদের প্রতিষ্ঠান থেকে সবাই। তো আলহামদুলিল্লাহ, ওই নাট টেস্টে ওই সিজনে আমি বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। আলহামদুলিল্লাহ, দ্যাটস ভেরি গুড। এবং যে ফার্স্ট ছিল, তখন আসলে 180 মার্ক, এখনো 180 মার্কেরই পরীক্ষা হয়। তো তখন যে ফার্স্ট হয়েছে সে 160 মার্ক পেয়েছিল। আচ্ছা, আর আমি দুর্ভাগ্যজনক ভাবে 159 পেয়ে দ্বিতীয় অবস্থায় নিয়েছিলাম। তো গ্রিন ইউনিভার্সিটিতে যখন রেজাল্ট আনতে যাই, তখন ওই ভদ্রলোক আমাকে প্রশ্ন করছিল রেজাল্ট দেওয়ার আগে, আপনি কি N4 লেভেল কমপ্লিট করা? আমি বললাম যে না, আমি তো N5 লেভেল কমপ্লিট করে পরীক্ষা দিয়েছি। বলেন কি, আপনি তাহলে এত নাম্বার কিভাবে পাইলেন? আচ্ছা, আমি মানে কি নাম্বার পেয়েছি, তখন আমি বুঝি নাই বিষয়টা। পরে সে বললো যে না, আপনি তো সর্বোচ্চ দ্বিতীয় নাম্বার সংগ্রহকারী।
ও আচ্ছা, তাই তো পরে সে বলল যে ফার্স্ট হয়েছে 160 মার্ক পেয়ে, সে কিন্তু N4 কমপ্লিট করা। তো সেক্ষেত্রে আপনি যেহেতু N5 পরে 159 পাইছেন, তার মানে আপনি হয়তো খুব ভালো করে পড়ছেন মনে হয়। তো উনি বললো এবং আমরা আসলাম, আমার কাছেও খুব ভালো লাগলো। তার মানে আপনি বাংলাদেশ থেকে N5 কমপ্লিট করে জাপানে আসছেন। হ্যাঁ, তারপরে জাপানে আসার পরে আপনি এই যে N4, N3, N2, N1 যে কমপ্লিট করলেন, এই সম্পর্কে একটু সংক্ষেপে 1-2 মিনিটে যদি বলতেন যে কত মাস গ্যাপে গ্যাপে একটা করে পরীক্ষা দিচ্ছেন কিংবা কিভাবে পড়াশোনা করছেন। ধন্যবাদ। জাপানে তো আপনার সেমিস্টার গুলো 6 মাস কেন্দ্রিক হয় ল্যাঙ্গুয়েজ স্কুলের। তো যখন আমি জাপানে আসি তখন প্লেসমেন্ট টেস্ট দিয়েছিলাম। তো প্লেসমেন্ট টেস্টে আমার রেজাল্ট ভালো ছিল, এই জন্য ওনারা আমাদেরকে N4 এবং N3 ক্লাস করে এরকম একটা সিনিয়র ক্লাসে আমাকে ট্রান্সফার করে। তো সেখান থেকে আমি 6 মাস অন্তর অন্তর আর কি সেমিস্টার চেঞ্জ হয়, কিন্তু আমি সবসময় চাইতাম অ্যাডভান্স পড়াশোনা করার জন্য। তো ক্লাসের পড়াগুলো পড়ার পাশাপাশি আমি নিজে নিজে অ্যাডভান্স লিসেনিং তারপরে রিডিং ওগুলো পড়তাম এবং স্যারদেরকে পার্সোনালি আমি তাদের অফিস রুমে গিয়ে আমার পড়াগুলো দেখাইতাম এবং জিজ্ঞেস করে নিতাম। তো ওই ধারাবাহিকতায় আসলে আমি N2 কমপ্লিট করি মাত্র আপনার 9 মাসের মতো সময়। অক্টোবর সেশনে আসি, তারপরে পরের 2017 সালের জুলাইতে আমি যখন জেএলপিটি পরীক্ষা অংশগ্রহণ করি N2 তে, তখন আমি N2 সরাসরি আলহামদুলিল্লাহ 1 চান্সে পাস করি। স্কুল থেকে আমাকে N3 পরীক্ষা দিতে দেয়নি, এই জন্য আমি N4 থেকে সরাসরি N2 পরীক্ষা দিয়েছিলাম। আচ্ছা, তো ভিউয়ারদের একটা কথা বলি, আপনাদের একটু মোটিভেশন দেই। সেটা হলো যে দেখলেন যে একজন ভাই বাংলাদেশ থেকে শুধুমাত্র N5 কমপ্লিট করে এসে সে 9 মাসের মধ্যে N2 কমপ্লিট করে ফেলছে। আনবিলিভেবল পারফরম্যান্স, আনবিলিভেবল। আসলে আমরা মনে করি জাপানিজ ভাষা, আমরা যারা সাউথ এশিয়াতে আছি তাদের জন্য কঠিন, কারণ আমরা কাঞ্জি জানি না। আসলে রিয়েল স্টোরি হচ্ছে চাইনিজরা অনেক কাঞ্জি জানে, ওরা হয়তো বা রিডিং এ অনেক ভালো, কিন্তু কনভারসেশনে লিসেনিং এ আমাদের কাছে ধারে আসার সুযোগ নাই, কারণ আমরা বাংলাদেশে অনেক ধরনের বর্ণপরি অবস্থ, অনেক ধরনের উচ্চারণ আমাদের জানা আছে। কিন্তু চাইনিজরা যখন জাপানিজ বলে তখন মনে হয় যে না, এটা ন্যাচারাল জাপানিজ ভাষা না, বিদেশিরা বলতেছে এরকম মনে হয়। কিন্তু বাংলাদেশিদের কাছে এবং সাউথ এশিয়াতে যারা আছে তাদের কাছে এটা খুবই একটা পজিটিভ পয়েন্ট, এবং গ্রামার গুলা অনেকটাই বাংলার সাথে মিল আছে। তো কেউ যদি একটু মানে ট্রাই করে, সে যে পারবে না তা না। এটা আসলে তেমন কঠিন কিছুই মনে হয়নি আমার কাছে, এখনো মনে হয় না, যদি ভালো করে পড়ি আর কি। আপনি আসলে আমাদের জন্য একটা মোটিভেশন। আমি তো N1 পরীক্ষা দেইনি, আপনার গল্প শুনে মনে হচ্ছে যে এই বুড়া বয়সে যে একবার N1 ট্রাই করতে। না না, অবশ্যই আসলে বয়স এখানে ফ্যাক্টর না, আপনার যদি এখানে ইন্টারেস্ট থাকে অবশ্যই আপনি সফল হবেন। তো সরকার ভাই, আপনাকে আরেকটা জিনিস জিজ্ঞাসা করি, আপনি তো N2 কমপ্লিট করলেন 9 মাসে, N1 টা কবে কমপ্লিট করলেন? N1 আমি আসলে তখন জুলাইতে তো আমার N2 কমপ্লিট হলো, তারপরে আমাকে সিনিয়র ক্লাসে যেখানে N1 এর প্রস্তুতি নেওয়া হয়, পাশাপাশি আমি যেহেতু ইউনিভার্সিটিতে ঢুকতে চাইছিলাম, এজন্য আমাকে ইজেইউ বলে আর কি, নিহন রিউগাকু শিকেন আর কি। তো ওই পরীক্ষাটাতেও আমি পাশাপাশি অ্যাটেন্ড করছিলাম। ওই পরীক্ষাটা হচ্ছে জাপানের ইউনিভার্সিটিতে এন্ট্রান্স এক্সামের মতো। তো ওইখানে যাদের ভালো স্কোর থাকে তারা জাপানের পাবলিক ইউনিভার্সিটি গুলাতে চান্স পায়, এবং জাপানের শিক্ষা মন্ত্রণালয় থেকে ভালো স্কোর যারা পেয়েছে তাদের জন্য বৃত্তিরও ব্যবস্থা থাকে। তার মানে একটু ডিস্টার্ব করি আপনাকে, আপনি যে N2 কমপ্লিট করলেন, তারপরে আপনি যখন ইউনিভার্সিটিতে যাচ্ছেন, ইউ আর গেটিং লট অফ বেনিফিটস, মানে স্কলারশিপের সম্ভাবনা আছে এবং আপনার এন্ট্রান্স এক্সামেও সুবিধা হচ্ছে। তার মানে তো এটাই বোঝাচ্ছে নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। কারণ যখন জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলগুলো যারা ইউনিভার্সিটিতে যাইতে চায় তাদের জন্য স্পেশাল ক্লাসের ব্যবস্থা করে, যেখানে ইজেইউ যেটা জাপানের ইউনিভার্সিটির এন্ট্রান্স এক্সাম ওইটা, এবং পাশাপাশি N1 কমপ্লিটের, এই দুইটা বিষয় নিয়ে ওরা খুব জোর দেয়। আচ্ছা, এজন্য আমি লাস্ট ডিসেম্বরে, তখন জুলাইতে N2 কমপ্লিট করে ডিসেম্বরে অ্যাটেন্ড করছিলাম N1 টেস্টে, কিন্তু দুঃখজনক বিষয়টা ভালো হয়নি রেজাল্টটা। আমি পাস মার্কের তুলনায় বেশি পাইছিলাম, কিন্তু যেহেতু 3টা সাবজেক্ট ওখানে, রিডিং, রাইটিং, ভোকাবুলারি এবং কি বলে লিসেনিং, তো আমার রিডিং এ একটু সমস্যা ছিল, মানে
19 মার্ক পেয়েছিলাম। আচ্ছা। 1 মার্কের জন্য টোটাল মার্ক আমার 5 মার্কের থেকে বেশি হওয়ার পর আমি ফেল করছি। আচ্ছা, তার মানে যেটা বুঝালেন যে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা সেক্টরে আপনাকে পাস করে আসতে হবে। আপনার টোটাল পাস মার্ক ছিল কিন্তু একটা সেক্টরে একটু কম ছিল। আচ্ছা, তারপরে আপনি N1 কমপ্লিট করলেন। হ্যাঁ, ইউনিভার্সিটিতে ঢোকার পরে। আচ্ছা, তাহলে সরকার ভাই আমরা নেক্সট এখন যেটা জানতে যাচ্ছি, আমরা জানি আমার চ্যানেলেও আমি আপনাদের সবাইকে বলছি যে প্রথম স্টার্টিং পয়েন্টটা সবার খুব সংগ্রামের যায়। আমি বলছি যে 7 বছর আমার কোনো ঘুম ছিল না, কোনো বন্ধু ছিল না। তখন আমরা সরকার ভাইয়ের থেকে একটু শুনি যে সে ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট আসার পরে, অবশ্যই আমরা তো দেশ থেকে টাকা এনে পড়ি না, আমরা প্রথমে একটা টাকা দিয়ে আসি, টিউশন ফি দিয়ে আসি, তারপরে নিজেরটা নিজে সামলাই নেই। তো এই ক্ষেত্রে তো আপনার একটা টাফ টাইম গেছে। হ্যাঁ, অবশ্যই। আপনি এই সম্পর্কে একটু বলবেন যে কি ধরনের কাজ করতেন, কিভাবে নেক্সট সেমিস্টারের জন্য টাকা জমাইতেন, কিভাবে আপনি নিজের মোটিভেশন, মেন্টাল স্ট্রেস আপনি কিভাবে ম্যানেজ করতেন, এটা একটু বলবেন। হ্যাঁ, জি ধন্যবাদ সুমন ভাই। তো আমি 2016 সালের অক্টোবর সেশনে যখন আসি একটা জাপানিজ কনসাল্টিং ফার্মের মাধ্যমে, তো সেখানে আমার 1 বছরের টিউশন ফি সহ এয়ার টিকেট কমপ্লিট, টোটাল প্যাকেজটা ছিল 11,20,000 11,20,000 টাকার প্যাকেজে আমি তখন জাপানে আসি। আচ্ছা, তো আমার 1 বছরের টিউশন ফি অলরেডি পে করা ছিল স্কুলে। তো সেজন্য আমি যখন আসার পরে অবশ্যই সবার স্টোরি এরকম হয়, সহজে ভালো কোনো পার্ট টাইম জব পাওয়াটা কঠিন, যেহেতু প্রথমেই ল্যাঙ্গুয়েজ লেভেলটা ওই রকমের থাকে না। তা আমিও সেমই, আমাদের ল্যাঙ্গুয়েজ লেভেলটা মোটামুটি তখনও ভালো ছিল। তারপরে আমাদের স্কুলের শিক্ষক যে উনি কয়েকটা রেস্টুরেন্টে আমাদের ইন্টারভিউর ব্যবস্থা করে দিয়েছিল, কিন্তু আনফরচুনেটলি ইন্টারভিউতে আমরা টিকি নাই। আচ্ছা, তারপরে আমরা বাধ্য হয়ে গেলাম কুরোনাকো ইয়ামাতো, যেখানে ওই যে জাপানের একটা লজিস্টিক্স কোম্পানি, এটা হয়তো বা বাংলাদেশি স্টুডেন্ট সহ ভিয়েতনাম, নেপাল, হ্যাঁ অনেক স্টুডেন্ট আছে যারা এই কোম্পানিটাকে খুব ভালোভাবে চিনে, কারণ স্টার্টিংটা ওইখান থেকে শুরু হয়। তার মানে কুরোনাকোতে আপনারা প্যাকেজিং এর কাজ কিংবা আপনার এই যে প্যাকেজ এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো, সাজানো, এই টাইপের কাজ করতেন? হ্যাঁ, ওইখানে অনেক ধরনের কাজ ছিল। আপনার ট্রাক থেকে মাল আনলোড করা এবং ট্রাকে লোড করা, তারপরে কনভেয়ার বেল্টের মধ্যে মাল দেওয়া, তারপর এখানে শর্টিং করা, কোনটা কোন প্রিফেকচারের মাল, ওইটা আপনার স্ক্যান করে করে ম্যানুয়ালি শ্রেণী বিভক্ত করা। আবার কিছু মাল আছে ফ্রিজিং মাল, ওগুলাও আপনার ফ্রিজের কন্টেনারে রাখার জন্য আর কি। তো এক একজনের এক এক ধরনের কাজ ছিল এখানে। আমি করেছিলাম কনভেয়ার বেল্টে সবসময় মাল উঠিয়ে দিতাম। আচ্ছা আচ্ছা, তো আপনি ওইখানে এই মানে ল্যাঙ্গুয়েজ কোর্স আসার সময় পরে আপনি কি একটা কাজই করতেন না 2-3টা হ্যান্ড ক্যাশ ট্যান্ড ক্যাশও কিছু করছেন আর কি? না, ফ্রি বল না, যেহেতু এটা সবার জন্য। তবে যদিও জাপানের আইন মন্ত্রণালয় এটা জানলে সমস্যা হইতে পারে হইলে, কিন্তু নরমালি আসলে একটা কাজ আমরা কখনোই করি নাই। মোটামুটি 2টা কাজ করতাম। তো ইয়ামাতোতে আমি জাস্ট 1 মাস কাজ করেছিলাম। এরপরে আমি তখন নিজে নিজে প্রতিজ্ঞা করেছিলাম যে জাপানে আমি কখনোই এই কাজ করতে আসি নাই, আমি আরো ভালো কোনো কাজ করতে চাই। তো আমি ওইখানে 1 মাস কাজ করার পরে যখন আমার ল্যাঙ্গুয়েজ লেভেলে ডেভেলপ করার জন্য আমি নিজে নিজে আরো বেশি এফোর্ট দেওয়া শুরু করলাম, কারণ আমার ল্যাঙ্গুয়েজ লেভেল ভালো না হলে আমাকে তখন ওই কনভেয়ার বেল্টেই মাল দিতে হবে। ইউ ক্যান নট গেট আ গুড জব। তো এজন্য আমি ট্রাই করলাম, ওখানে 1 মাস কাজ করে ছেড়ে দিয়ে আসছি। তারপর ওই 1 মাসে আমার ল্যাঙ্গুয়েজ লেভেলে আলহামদুলিল্লাহ আমি কনভারসেশন লেভেলে খুব ভালো জায়গায় একটা নিয়ে গিয়েছিলাম। তখন স্কুলের যে অফিসের হেড ছিল, অফিস ডিপার্টমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের হেড উনি, তো উনি আমাকে নিয়ে গেল একটা 5 স্টার হোটেলে, ওইখানে ওয়েটারের জন্য ইন্টারভিউ দেওয়া। আচ্ছা, আমি তখন বললাম সেন্সিরে, জাপানে তো শিক্ষকরা সবাই সেন্সি বলে, সেন্সিরে বললাম যে আমাকে এখানে নিয়ে আসলে অবশ্যই এটা কি সম্ভব কিনা, আমি পারবো কিনা, কারণ এর আগে তো রেস্টুরেন্টে আমি জব করছি, মানে ইন্টারভিউ দিছি কিন্তু পারি না। বললো তুমি আত্মবিশ্বাস আছে না? আমি আছে, তাহলে ঠিক আছে চলো। তখন এখানে ইন্টারভিউ দিই এবং আলহামদুলিল্লাহ আমার ওখানে চাকরিটা হয়ে যায়, এবং 5 স্টার হোটেলে ওইখানে কিন্তু স্যালারি পার্ট টাইম ভালো ছিল। আচ্ছা, ও তখন আমরা কুরোনাকো ইয়ামাতোতে এত কষ্টের কাজ করেও ঘন্টায় 1000 ইয়েন পাইছি, কিন্তু ওইখানে 1250 থেকে শুরুই হয়েছে আমার। আচ্ছা, তারপরে শনি রবি কাজ করলে 25% আপ, এবং আপনার আমাদের কাজটা যেহেতু মর্নিং এ ব্রেকফাস্টের রেস্টুরেন্ট ছিল, তো 5:30টায় জয়েন করতাম। তো ওইখানে আবার শুরুর 30 মিনিটের জন্য 50% আপ। ওরে বাহ! তো সব মিলে মানে একটা কাজ করেও আলহামদুলিল্লাহ আমার
এভারেজে সবসময় 1,40,000 ইয়েনের মতো থাকতো। তার মানে আপনি যেটা বলতে চাইলেন, আমি যেটা বুঝলাম, যে আপনি বললেন যে আপনার যদি জাপানিজ লেভেল ভালো থাকে তাহলে আপনি নতুন অবস্থাতেও একটা ভালো কাজ পেতে পারেন, এবং সেটা পেমেন্ট ভালো হবে, অন্যান্য কন্ডিশন সবকিছুই ভালো হবে, ইভেন একটা জব দিয়ে আপনি টিউশন ফি, নিজের লাইফ এক্সপেন্স চালিয়ে নিতে পারবেন। এবং ওই জবটা আসলে আমি এত এনজয় করছি, কারণ যেহেতু 5 স্টার হোটেল ছিল, মানে পরিবেশটাই অন্যরকম, পরিবেশটাই অন্যরকম। 25 ফ্লোরে আমি কাজ করতাম, আমার রেস্টুরেন্ট ছিল 25 তলায়। ওইখান থেকে টোকিওর স্কাই ট্রি থেকে শুরু করে আশেপাশের সুমিদা গাওয়া খুব সুন্দর দেখা যেত। এবং অনেক ধরনের অনেক দেশের কাস্টমার আসতো, আমেরিকান, কানাডিয়ান, বিভিন্ন দেশের, বাংলাদেশেরও ছিল। তো মানে অনেক দেশের কালচার সম্পর্কে ওনাদের সাথে কথা বলার সুযোগ হইতো। ওনারা নিজেরাও বলতে, যদি দেখতো আমরা ফরেনার, তখন ডাক দিত, ডাক দিয়ে জিজ্ঞেস করতো তুমি কোথাকার। স্টুডেন্ট শুনলে তো আরো আদর করতো, ঠিক না? তখন আপনার ছোট। তো ওই জন্য খুব এনজয় করছি কাজটা আসলে। এবং কাজ করতাম, কোনো ক্লান্তি আসতো না, মনে হইতো না আমি কাজ করতেছি, জাস্ট আমি একটু ভিজিট করতেছি। তার মানে ভিউয়ার, আমরা যেটা বুঝলাম, আমার ভিডিওগুলোতে আমি যেটা বলি সবসময়, যে জাপানে আপনাকে টিকতে হলে ফার্স্টই হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ফার্স্ট আপনাকে ল্যাঙ্গুয়েজে ভালো হতে হবে, তারপর দেখবেন যে আপনার ডিফারেন্ট টাইপের অপরচুনিটি আপনার জন্য ক্রিয়েট হতে থাকবে। এবং বি পজিটিভ, যেটা আমি সবসময় বলি, পজিটিভ হইলেই এটা সম্ভব। তো সরকার ভাই, আপনাকে আমি আরো কিছু জিজ্ঞাসা করতে চাই। তার মানে আপনি এইভাবেই মানে পার্ট টাইম কাজ করে আপনি ভালো মতোই নিজের খরচ চালায় আপনি পরে ইউনিভার্সিটিতে গেলেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমি প্রথম 1 বছর তো আমার টিউশন ফি দিতে হয় না, কারণ এটা তো আমি পে করি, তারপর জাপানে আসছি। তো আমি পরবর্তী 6 মাসের টিউশন ফি দেওয়ার পরেও আমি আলহামদুলিল্লাহ প্রায় 11 লাখ ইয়েন আমার কাছে ছিল, যেটা দিয়ে আমি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছি, এবং আমার তেমন মেজর কোনো সমস্যা হয়নি, যেহেতু আমার কাছে তখনই ছিল 11 লাখ ইয়েনের মতো। তো ইউনিভার্সিটির যে অ্যাডমিশনটা দিলেন, আপনি তো ফরেন স্টুডেন্ট না, যেহেতু আপনি জাপানে আছেন, আপনি তো জাপান থেকে যেহেতু পরীক্ষা দিলেন, আপনাকে তো মনে হয় এন্ট্রান্স এক্সাম পরীক্ষা দিতে হয়েছিল নাকি? হ্যাঁ, দিতে হয়েছিল। তো আমি 3টা ইউনিভার্সিটিতে, আসলে এখানেও কিছু শিক্ষণীয় আছে। আমি প্রথম নিজের কনফিডেন্সটা এত হাই রাখছিলাম যে আমি প্রথমে একটা ইউনিভার্সিটিতে চান্স নিব এবং ওইটাতেই পরীক্ষা দিব, এবং আশাবাদী ছিলাম যে ওই একটাতেই আমার হয়ে যাবে। কিন্তু আসলে হয় নাই। কারণ যখন আমি এন্ট্রান্স পরীক্ষা দিই, পরীক্ষা তেমন খারাপ হচ্ছে তা না, কিন্তু কেন জানি হয় নাই। আসলে না হওয়ার পিছনে আমি পরবর্তীতে নিজে যেটা বুঝছি সেটা হচ্ছে, আমি যখন আমাকে ইন্টারভিউতে ডাকে প্রফেসর, যে তুমি কি করতে চাও, কি পড়তে চাও, তখন আমি আসলে আমি কি করতে চাই এই বিষয়টা তাকে স্পষ্ট ধারণা দিতে পারি। আমার উত্তরটা ছিল কিছুটা আপনার ধোঁয়াশার মতো। তো আমার রাইটিং ভালো ছিল, কিন্তু ওই যে ফাইনাল ইন্টারভিউতে স্টাডির যে অবজেক্টিভসটা এটা ক্লিয়ার ছিল না, এটা ক্লিয়ার ছিল না, এইজন্য হয়তো আমাকে রিজেক্ট করছে। তার পরবর্তীতে আমি 2টা ইউনিভার্সিটিতে আবার অ্যাপ্লাই করি, এবং করার পরে ওইখানে দুটোটা ইউনিভার্সিটিতে আলহামদুলিল্লাহ আমার লেটার আসে যে তুমি দুটোটাতেই পাস করছো। পাস করার পরে, কারণ এর মাঝে আমি আবার কিন্তু ইজেইউ, যেটা ওই জাপানের এন্ট্রান্স এক্সাম পাবলিক ইউনিভার্সিটির জন্য, ওইটাও দেই। ওইটাতে আলহামদুলিল্লাহ আমি স্ট্যান্ডার্ডের উপরে নাম্বার পেয়েছিলাম। ওইখানে ফিজিক্স, কেমিস্ট্রি এবং জাপান ল্যাঙ্গুয়েজের উপরে 3টার উপরে পরীক্ষা হয় মোটামুটি। তো ওইখানে আমি 400 মার্কের মধ্যে 260 মার্ক পেয়েছিলাম আলহামদুলিল্লাহ। তো ওইটাতে আসলে পাস ফেল নাই, ওই এন্ট্রান্স এক্সামের সর্বোচ্চ নাম্বার যে পাইছে তার থেকে কাউন্ট করে পিছনে আসে পাবলিক ইউনিভার্সিটি গুলোর ক্ষেত্রে। তো এই জন্য ওইটাতে একটা স্ট্যান্ডার্ড মার্ক পাইছিলাম, এবং পাশাপাশি আপনার যে ইউনিভার্সিটিতে পরীক্ষা দিছি ওইটাতে পরীক্ষা ভালো হয়েছিল, এবং পরে আমি আমার ইচ্ছা মতো যেটাতে পড়তে চাই ওইটাতেই আমি অ্যাডমিশন নিই। তো সরকার ভাই, এখানে আপনার কাছে আরেকটা প্রশ্ন। আপনি যেহেতু ইউনিভার্সিটিতে ঢোকার পরেই N1 কমপ্লিট করে ফেলছেন এবং ঢোকার আগে N2 কমপ্লিট করছেন, তা আমার তো ধারণা আপনি N2 এবং N1 এর জন্য ইউনিভার্সিটিতে কিছু বেনিফিট পাইছেন। তো আপনাকে 2টা প্রশ্ন আমি একসাথে করব। প্রথম প্রশ্নটা হলো যে N2 এবং N1 করার জন্য ইউনিভার্সিটিতে কি বেনিফিট পেলেন, স্কলারশিপ কিংবা আদার কোনো বেনিফিট? এবং দ্বিতীয় প্রশ্নটা হলো যে আপনি যখন পড়াশোনা শেষ করে ফেললেন ইউনিভার্সিটিতে, তখন এই N2 এবং N1 জব সেক্টরে আপনাকে কিভাবে হেল্প করলো? ধন্যবাদ সুমন ভাই। তো আমি একটু পিছন থেকে শুরু করি। সেটা হচ্ছে, জাপানে যখন আমি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিই, ওইখানে আমার N2 কমপ্লিট থাকার কারণে কিন্তু আমি অ্যাডভান্টেজ পেয়েছি।
অ্যাডভান্টেজ কি, আমি আমি প্রশ্নগুলোকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারছি এবং উত্তরও দিতে পারছি, যেটা ওই লেভেল না থাকলে আসলে সম্ভব না, একটু জটিল, যেহেতু আপনি জাপানি ভাষায় উত্তর দিতেছেন। তারপরে ঢোকার পরে সেটা হচ্ছে আমার যেহেতু এন্ট্রি কমপ্লিট করা ছিল, আমি ইউনিভার্সিটির যে ইন্টারনাল স্কলারশিপ গুলা ছিল, একটা হচ্ছে আপনার ট্যালেন্ট পুল স্কলারশিপ, আরেকটা ছিল তখন আমার ইউনিভার্সিটিতে হচ্ছে কি বলে বিভিন্ন ছাত্রদের যে বিদেশি ছাত্র যারা আছে সবার ভিতরে একটা পরীক্ষা অনুষ্ঠিত হয়, প্লেসমেন্ট টেস্ট, ওইটার ভিতরে সর্বোচ্চ নাম্বার যে পায় তার, তো ওই দুইটাতে আলহামদুলিল্লাহ আমার ভালো হওয়ার কারণে আলহামদুলিল্লাহ আপনি তো বাংলাদেশের মুখ উজ্জ্বল করে ফেলছেন। না না এরকম কিছু না আসলে, তারপরেও আলহামদুলিল্লাহ আমি তখন ফার্স্ট সেমিস্টারে আমার ইউনিভার্সিটিতে পে করার প্রয়োজন ছিল 16,80,000 ইয়েন। আচ্ছা, তো ওইখান থেকে আমাকে প্রথমে অ্যাডমিশন বাবদ যে টাকাটা 2,50,000 ওইটা আমার মওকুফ হয়েছে। আচ্ছা, তারপরে ট্যালেন্ট পুলের যে বৃত্তি ওইটা নিয়ে আমি আবার 2 লাখ টাকা পাইছি, যার কারণে আমার প্রায় 4,50,000 টাকা আমার এই প্রথম বছর আমি স্কলারশিপ হিসাবে পাই ইউনিভার্সিটি থেকে। সরকার ভাই এখানে একটু ডিস্টার্ব করি, আমরা যেহেতু ইউনিভার্সিটি নিয়ে আলাপ করতেছি, তো এটা তো আপনার প্রাইভেট ইউনিভার্সিটি ছিল, হ্যাঁ, তো আপনি ধরেন ভালো করছেন এই জন্য কিছু মাপ পাইলেন, জেনারেল লোকদের জন্য আপনি কি বলবেন, কতটা খরচ হয় মোটামুটি 4 বছর পড়তে? আসলে 4 বছর পড়তে ইউনিভার্সিটি গুলাতে যদি আপনি ইঞ্জিনিয়ারিং লাইন না অন্য এর বাহিরের বিষয়গুলো নিয়ে পড়তে চান, সেক্ষেত্রে অন এন এভারেজ 4 বছরে প্রায় 50 লাখ ইয়েনের উপরে যাবে। 50 লাখ ইয়েন, আচ্ছা, 4 বছরে, তার মানে প্রতি বছরে আপনার প্রায় 1.2 মিলিয়ন এই টাইপের একটা টাকা লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে আপনি সরকার ভাই আবার প্রশ্নতে আমি আসি, আপনি তো আপনার ল্যাঙ্গুয়েজ ভালোর জন্য স্কলারশিপ পাইলেন, এই পাইলেন, তো আপনি কেমন স্কলারশিপ পাইতেন এবং কোন বছর থেকে এটা পাওয়া শুরু করলেন? তো আমি আসলে ইউনিভার্সিটি ঢোকার পর স্কলারশিপ পাইনি এরকম কোনো বছর ছিল না আলহামদুলিল্লাহ। প্রথম বছর তো 4.5 লাখ পাইলাম, তারপরে দ্বিতীয় বছর যখন আমি উঠি তখন আমি আবার ট্যালেন্ট পুলে 2 লক্ষ টাকার স্কলারশিপ পাই আলহামদুলিল্লাহ। আচ্ছা, 2 লক্ষ টাকা কি প্রতি মাসে না এককালীন? আচ্ছা, তো এককালীন 2 লক্ষ টাকা ওনারা অ্যাকাউন্টে ট্রান্সফার করে, ক্যাশ এটা দিয়ে। আচ্ছা, তো আসলে ইউনিভার্সিটিতে ঢোকার পরে বাহিরের স্কলারশিপ আছে, যেটা ইউনিভার্সিটির ইন্টারনাল না, এক্সটার্নালও আছে, বিভিন্ন সংগঠনগুলা থেকে স্কলারশিপ দেয়। আমিও কিন্তু ধারাবাহিকভাবে বিভিন্ন সংগঠনে অ্যাপ্লিকেশন করেছি, জাপানে বিভিন্ন হোজিন দান্তাই আছে, ওনারা দেয়। কিন্তু ইউনিভার্সিটির ক্ষেত্রে একটু ডিফিকাল্টি হচ্ছে যারা আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম করে, যেহেতু আমি আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ছিলাম, প্রথম 2 বছর বাহিরের স্কলারশিপ পাওয়াটা একটু ডিফিকাল্ট। কারণ হচ্ছে যখন একটা সংগঠন আপনাকে স্কলারশিপ দিবে, মানে আপনাকে টাকা দিচ্ছে সোজা হিসাব, সে তাকেই টাকা দিবে যে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম কমপ্লিট করতে পারবে। তো জাপানে বিদেশি ছাত্রদের মধ্যে একটা বড় প্রবণতা থাকে, সেটা হচ্ছে প্রথম 2 বছরে ঝরে পড়া আর কি, ড্রপ আউট হয়ে যায়। আচ্ছা আচ্ছা, মানে পড়া কমপ্লিট করতে পারে না। তো ওই রিস্কটা থেকে যাওয়ার কারণে এখন আমি আপনাকে স্কলারশিপ দিলাম, কিন্তু আপনি ফাইনালি 2 বছরের সময় ড্রপ আউট হয়ে গেলেন, এই টাকাটার তো কোনো মিনিং থাকলো না, আসলে মিনিংলেস হয়ে গেল। এজন্য আমি প্রথম 2 বছর এক্সটার্নাল কোনো পাইনি স্কলারশিপ। আচ্ছা, তবে আলহামদুলিল্লাহ 2 বছর শেষ, 3rd ইয়ারের ফার্স্ট সেমিস্টার থেকে আমি রোটারি ইন্টারন্যাশনাল স্কলারশিপ পাই। আচ্ছা, এটা তো মানে খুব ভালো একটা স্কলারশিপ। হ্যাঁ আলহামদুলিল্লাহ, এটা অনেক ভালো স্কলারশিপ ছিল। লাস্ট 2 ইয়ার্স আমার কোনো টাকাই দিতে হয়নি ইউনিভার্সিটিতে। রোটারিটা আপনার প্রতি মাসে কেমন করেছিল? প্রতি মাসে ছিল 1 লাখ ইয়েন করে। 1 লাখ ইয়েন, এটা বিশাল বড় ব্যাপার। তাহলে আপনাকে আর অতটা পার্ট টাইমও কাজ করতে হয়নি, অতটা পরিশ্রম করতে হয়নি। তখন আমার কাছে আমি যে পার্ট টাইম করতাম ওই টাকা দিয়ে আমার লিভিং এক্সপেন্স যাওয়ার পরেও কিন্তু দেশে পাঠাতে পারছেন, টাকা দেশে আমি পাঠাতে পারছি এবং পাঠাইছি। আচ্ছা আচ্ছা, তো এটা আসলে রোটারি ইন্টারন্যাশনালের স্কলারশিপটা পাওয়াটা একটু ডিফিকাল্ট, মানে চ্যালেঞ্জ বেশি ছিল। আমি এটা ডিফিকাল্ট বলি না, এটাকে বলি চ্যালেঞ্জ আমি আমার ভাষায়। কারণ ওইখানে আপনার সাথে আমার সাথে 250 জন ক্যান্ডিডেট ছিল আমার ইউনিভার্সিটির, তাদের সাথে ফাইট করে আপনাকে নিতে হয়েছে। হ্যাঁ, ওইখান থেকে শুধু 2 জনকে ইউনিভার্সিটি সিলেক্ট করবে 250 জন থেকে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, 2 জন ইউনিভার্সিটি সিলেক্ট করবে, কিন্তু রোটারি ইন্টারন্যাশনাল ওইখান থেকে সিলেক্ট করবে একজনকে। তা আপনি সেই একজন ব্যক্তি যে গোটা পৃথিবীর মধ্যে 250 জন স্টুডেন্টের মধ্যে আপনি ছিলেন তার মধ্যে একজন। আচ্ছা আচ্ছা, তবে একটু কঠিন হয়েছে আমার, কারণ এই জন্যই আমার যারা ক্যান্ডিডেট ছিল
তুরস্কের স্টুডেন্ট ছিল, মালয়েশিয়ান স্টুডেন্ট ছিল আচ্ছা। এবং চাইনিজ স্টুডেন্ট ছিল। আচ্ছা তো ওনারা সবাই কিন্তু ল্যাঙ্গুয়েজে, বিশেষ করে ভালো। চাইনিজরা ল্যাঙ্গুয়েজে অ্যাডভান্স, কারণ তারা কাঞ্জি পারে। কাঞ্জি পারে। রাইট। আর আপনার মালয়েশিয়ান যে স্টুডেন্ট ছিল ওরাও খুব ভালো, ওরা কিন্তু ভালো আপনার সায়েন্সের ছাত্র ছিল, তারপরেও ল্যাঙ্গুয়েজও ভালো ছিল। কিন্তু সবাইকে আসলে পিছিয়ে ফেলে তারপরে সামনে যাইতেছে, Right, right, একটু right. কষ্ট হয়েছে, কিন্তু পাওয়ার পরে খুব আনন্দ লাগছে নিজের কাছে। তার মানে সরকার ভাই, আপনার এখন যদি আমি লাইফটা একটু সামারাইজ করি, হ্যাঁ আপনি শুরু করলেন ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট হিসাবে, হ্যাঁ অনেক এফোর্ট দিলেন এবং ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ারে যেতে যেতেই আপনার এই জাপানিজ ল্যাঙ্গুয়েজ N1 N2 এবং আপনার যে স্টাডি ব্যাকগ্রাউন্ড, আপনার যে ইন্টেনশন, হার্ডওয়ার্ক, এর ফলে আপনার লাইফটা 3-4 বছরের মধ্যে মোটামুটি ইজি হয়ে গেল। হ্যাঁ আপনি সেকেন্ড ইয়ার, কারণ আপনি যখনই স্কলারশিপটা পেয়ে গেলেন 1 লক্ষ ইয়েন প্রতি মাসে, স্বাভাবিকভাবেই আপনি তখন আরো যদি 1 লক্ষ ইয়েন কামান কিংবা 1.5 লক্ষ ইয়েন কামান, মানে ইউ আর রিচ এট দ্যাট টাইম, অলরেডি রিচ। ওকে, তো এখন আমার নেক্সট কোয়েশ্চেনটা হলো, সেটা হলো যে আপনি পড়াশোনা শেষ করলেন, এরপরে আপনার জবে যাওয়ার ক্ষেত্রে একটু সংক্ষেপে যদি আপনি বলতেন যে কিভাবে জব খুঁজলেন এবং আপনার এই জাপানিজ ল্যাঙ্গুয়েজটা কিভাবে কাজে লাগলো। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তো এবং আরেকটা সরকার ভাই, আপনি কোন ভিসাতে জবে গেলেন, হিউম্যানিটি, ওইটা একটু বলেন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমি আসলে যখন জাপানে কিন্তু সুশোকু কাতসুদো বলে আর কি জব হান্টিং শুরু করে জাপানের স্টুডেন্টরা, ইউনিভার্সিটি স্টুডেন্ট শুরু করে থার্ড ইয়ারের কেউ শুরু থেকে করে, থার্ড ইয়ারের শেষের দিকে থেকে করে। অফিশিয়ালি 4 বছরের পড়া, কিন্তু 3 বছরের থেকেই জব খোঁজা শুরু হয়ে যায়। তো আমি যখন 2022 সালে তো আমি কমপ্লিট করি আমার অনার্স, তো আমি 2021 সালের মে মাস থেকে আমার অলরেডি জব হান্টিং শুরু হয়ে গেছে। তা আমি সবসময় চিন্তা করছি ইন্টারন্যাশনাল কোম্পানি, জাপানিজ কোম্পানি বিভিন্ন দেশের সাথে রিলেশন আছে, আর যদি ওটা বাংলাদেশের সাথে হয় তাহলে তো আরো ভালো। ওইটা ফোকাস রেখে যখন আমি জব হান্টিং শুরু করি, দুঃখজনক বিষয় হচ্ছে তখন কিন্তু করোনার পিক টাইম ছিল। আচ্ছা আচ্ছা। এবং তখন কিন্তু জব মার্কেট খুব ন্যারো ছিল, অনেকে বিজনেস স্টপ, কেউ এমপ্লয়ি ছাঁটাই করছে। রাইট। তো ওই সময়েও জব খুঁজে পাওয়াটা একটু চ্যালেঞ্জিং ছিল, যে কোনো একটা জব। রাইট রাইট। ওই সময়তে ভালো জব খোঁজাটা আরো অনেক কঠিন বিষয় ছিল। তারপরে আমি ইউনিভার্সিটিতে কিন্তু সাপোর্ট দেয়, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে দেয়, যারা জব হান্টিং করে তাদেরকে বিভিন্ন ধরনের সাপোর্ট, যেমন কোন কোন কোম্পানিগুলো এখন সার্কুলার করতেছে, ইন্টারভিউতে তুমি কিভাবে কথা বলবো এটা ট্রেনিং নেওয়া, এন্ট্রি শিট কিভাবে লিখবা। বাংলাদেশে তো সিভি লেখে বেশি, কিন্তু জাপানে এন্ট্রি শিট লেখা, মানে আমি আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের পাশাপাশি আমি কি করে আসছি, কি করতে চাই, একটা জীবন বৃত্তান্ত আর কি, মোটামুটি সামারি হিসাবে এন্ট্রি শিটে লিখতে হয়। ওগুলা দেওয়া শুরু করলাম। আমি প্রায় 25টা কোম্পানিতে আমার সিভি ড্রপ করি। তো 25টা কোম্পানি থেকে প্রথম রেসপন্স আসছে 10টা কোম্পানিতে, যে ইন্টারভিউর জন্য। তো 10টা কোম্পানি থেকে আমি নিজে নিজে 4টা কোম্পানি চুজ করলাম যে আমি এগুলাতে অ্যাটেন্ড করব। এর মধ্যে একটা হচ্ছে রেস্টুরেন্ট, আরেকটা ছিল রেস্টুরেন্ট চেইন শপ ওদের, আরেকটা ছিল আপনার সুমিতোম গ্রুপের সুমিতোম দেনসো, ওরা গাড়ির ইলেকট্রিক ওয়্যার তৈরি করে। আরেকটা হচ্ছে আমি এখন যে কোম্পানিতে আছি, এই কোম্পানি, এখানে ওরা গার্মেন্টস রিলেটেড বিজনেস করে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশের সাথে। আরেকটা করছিলাম হচ্ছে সিকিউরিটি, ওই জাপানের আপনি দেখবেন যে সেকো আছে একটা কোম্পানি, সেকম, তো ওইরকম একটা সিকিউরিটি কোম্পানিতে অ্যাপ্লাই করি। ওরা নক করছে, নক করার পরে ওরা বলছে যে পিআর না হলে অ্যাটলিস্ট বিদেশিদের ক্ষেত্রে, যেহেতু আপনাকে এটিএম গুলা টাকা মেনটেন আপনার দায়িত্বে থাকবে, ওখানে 2-1 টাকার বিষয় না। তো ওদের কোম্পানির রুল অনুযায়ী পিআর না থাকলে সেক্ষেত্রে সিকিউরিটিতে এখানে চাকরি নেওয়া সম্ভব না, যদি আমি ইন্টারভিউতে পাস করিও। তো সেক্ষেত্রে এটা অটোমেটিকই বাদ হয়ে গেল, থাকলো বাকি 3টার মধ্যে আলহামদুলিল্লাহ রেস্টুরেন্ট চেইন শপ, ওইটা থেকে সবার আগে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাইছি। তারপরে দোজি শিঙ্কো আর কি, এট এ টাইম 2টা কোম্পানির ইন্টারভিউ চলা শুরু হলো। সুমিতোম দেনসোর 3rd ইন্টারভিউ, ফাইনাল ইন্টারভিউ কমপ্লিট করছি আলহামদুলিল্লাহ, ওইটাও ভালো ছিল। এবং আমার এই কোম্পানির, তো এই কোম্পানি আমি এখন যেটাতে আছি এটাতেও ইন্টারভিউ কমপ্লিট করলাম, ফাইনাল ইন্টারভিউ যেটা কমপ্লিট করার পর ওনারা আমাকে ডাকলো এবং ওনারা বললো যে আমরা চাকরি দিতে চাই, তবে তোমাকে 1 মাসের মধ্যে
অন্য যেই অ্যাপয়েন্টমেন্ট লেটার গুলা পাইছে ওগুলা সব ক্যান্সেল করছে, আচ্ছা, এই আচ্ছা, আচ্ছা। রেফারেন্স আমাদেরকে দিতে হবে। মানে they also need your guarantee Yes. that you are তুমি not ঢুকবা going to কিনা? leave. হ্যাঁ। Right, okay. তো এই জন্য আমি পরে সুমিতোমো গ্রুপ তো জাপানে অনেক বড় গ্রুপ, group। এবং ওই কাজটাও কিন্তু খুব ইন্টারেস্টিং ছিল। আচ্ছা। ওরা ইলেকট্রিক ওয়্যার তৈরি করে, গাড়ির ইলেকট্রিক ওয়্যার, আচ্ছা। এবং পৃথিবীতে যদি 10টা গাড়ি চলে এর মধ্যে 8টা গাড়ি ওয়্যারই ওদের। তার মানে 80% মার্কেট 80% মার্কেট ওদের ওয়ার্ল্ড ওয়াইড। তো ওইখানে আমার কাজটা ছিল হলো প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টে। আচ্ছা। আমি বিভিন্ন দেশের সাথে কোঅর্ডিনেট করে ওই ম্যাটেরিয়াল সংগ্রহ করব। রাইট। আমার কাজ হচ্ছে ম্যাটেরিয়াল পারচেজ করা। রাইট। আর পারচেজ করে এটা প্রোডাকশন ডিভিশনে হ্যান্ড ওভার করা, এবং প্রোডাকশন ডিভিশন থেকে রিকোয়ারমেন্ট নেওয়া যায় আমার এই ম্যাটেরিয়াল এতগুলোর প্রয়োজন। আর এখন যেটাতে জব করি এটা হচ্ছে বাংলাদেশে আপনার ওই ওদের অফিস আছে, ওইখানে গার্মেন্টস, টি শার্ট, তারপরে সোয়েটার, শার্ট, জিন্স, এগুলা প্রায় কোটি কোটি পিস প্রতি বছর ইম্পোর্ট করে। মানে বিশাল বড় ব্যবসা। হ্যাঁ, তো ওদের ওইখানে মার্চেন্ডাইজিং অফিসার হিসাবে অফার করছে। তো আলহামদুলিল্লাহ পরে আমি চিন্তা করলাম যেহেতু বাংলাদেশের সাথে রিলেশন হবে, বাংলাদেশের সাথে কাজ ভালো হবে, করতে মাঝে মাঝে দেশে যেতে পারবে। তা আলহামদুলিল্লাহ চাকরির থ্রুতে মাসে 2বারও যাইতে হয়েছে বাংলাদেশে। দ্যাট মিন্স ইউ আর নট দ্যাট অ্যালোন। মানে হোম সিকনেস যেটা বলে সেটা আপনার জব অনেকটা আপনি কভার করতেছে আর কি। কোম্পানি পয়সাতে প্লেনে করে যাচ্ছেন, ভালো জায়গায় থাকছেন, খাচ্ছেন, আবার আসতেছেন। আচ্ছা, দ্যাটস ভেরি গুড, দ্যাটস ভেরি গুড। তো সরকার ভাই আপনি অনেক ধন্যবাদ এতটা ডিটেইল ভাবে বলার জন্য। এখন আমি একটু ক্লোজ করতে চাই জিনিসটা, সেটা হলো যে আপনার মানে লাইফটা তো খুব চ্যালেঞ্জিং, ইন্টারেস্টিং একটা লাইফ, এবং খুব এনকারেজিং। আই পার্সোনালি ফেল্ট ভেরি এনকারেজিং। সো আমি যেটা মানে আপনাকে একটু অডিয়েন্সদের উদ্দেশ্যে বলতে বলবো যে এখন তো ধরেন মানে জাপান লোক চাচ্ছে, জাপানের লোক সংখ্যা এইভাবে কমে যাচ্ছে। জাপান লোক চাচ্ছে কিন্তু আমরা লোক দিতে পারছি না বাংলাদেশ থেকে। সামথিং ইজ রং দেয়ার। আই ডোন্ট নো হু ইজ বিহাইন্ড ইট, বাট সামথিং ইজ রং। তে এখন আমি যেটা দেখি যে প্রতি মাসে, প্রতি বছরে অনেক ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট আসে। তারা তো আপনার মতোই শুরু করবে। আমি যেহেতু 26 বছর আগে পার করে আসছি, আমি এটা বললে এখন আর অতটা কাজে লাগবে না, কারণ 26 বছর অনেক লং টাইম। আপনারা যারা দেখতেছেন তারা হয়তো আমার ছেলে মেয়ের বয়সী, ঠিক আছে? সুতরাং এটা আর অতটা কাজে লাগবে না। তো আপনি বাংলাদেশ থেকে যারা নতুন আসতে চাচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কুলের মাধ্যমে, তাদের উদ্দেশ্যে যদি কিছু একটু বলেন দিয়ে, তাহলে আমরা আজকের এই সেশনটা শেষ করতে পারি। এবং ফাইনালি আমি একটু কিছু মেসেজ ডেলিভারি করতে চাই, আপনি একটু প্লিজ কিছু 2-3 মিনিটের মধ্যে। অবশ্যই। তো আসলে আমি যেহেতু স্টুডেন্ট ভিসায় জাপানে আসছি এবং স্টুডেন্ট ভিসায় পড়ালেখা কমপ্লিট করে তারপরে জাপানিজ একটা কোম্পানিতে কর্মরত আছি, আমার লাইফ এক্সপেরিয়েন্সে আমি যেটা কমপ্লিটলি যেটাতে আমি এগ্রি করি সেটা হচ্ছে মানে অবশ্যই অধ্যাবসায়, যেটা বাংলা ভাষায় আমরা বলি অধ্যাবসায় করতে হবে ছাত্রদেরকে, মানে তার লক্ষ্যে তাকে ঠিক থাকতে হবে। এখন আমি যখন বাংলাদেশ থেকে জাপানে আসি, আমার লক্ষ্য ছিল যাব, আমি ল্যাঙ্গুয়েজ কোর্স কমপ্লিট করব, ডিপ্লোমা তো করাই আছে, একটা চাকরি পাইলে এখানে মুভ করব। কিন্তু যখন আমি জাপানে আসি তখন দেখি এখানে অনেক ধরনের অপরচুনিটি আছে, যেটা আমি বাংলাদেশে থেকে তখন কল্পনাই করি নাই। আমার তখন টার্গেট ছিল আমি খুব শর্ট টাইমে কিভাবে টাকা কামাইতে পারি, ওইটার জন্য আমার একটা মিনিমাম জব দরকার। কিন্তু আমি যখন দেখলাম যে এখানে আসার পর অনেক ধরনের অপরচুনিটি আছে, আমি ইউনিভার্সিটি কমপ্লিট করতে পারি, আমি ইউনিভার্সিটি কমপ্লিট করে ভালো কোনো জবে অ্যাড করতে পারি নিজেকে, এবং পাশাপাশি আমি ভবিষ্যতে যদি জাপানে থাকতে চাই সেক্ষেত্রে পিআর পাওয়া থেকে শুরু করে জাপানের নাগরিকত্ব পাওয়া, এই বিষয়টার জন্য কিন্তু জাপানের ইউনিভার্সিটিতে পড়া একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। কারণ যারা জাপানে পিআর বা নাগরিকত্বের জন্য আবেদন করে, অনেক কন্ডিশন তাদের জন্য ইজি হয়ে যায় যদি তারা জাপান ইউনিভার্সিটি গুলাতে পড়ালেখা করে এবং পড়ালেখার পর জাপানিজ কোনো কোম্পানিতে জব করে। তো অবশ্যই আমি সবার উদ্দেশ্যে একটা মেসেজ দিতে চাই যে জাপানে আসতে হলে অবশ্যই পড়ার কোনো বিকল্প নেই এবং ভাষার কোনো বিকল্প নেই। আমি মনে করি জাপানে থাকা আর জাপানিজ ভাষাটা কিভাবে প্রয়োজন, সেটা হচ্ছে একটা মাছের জন্য যেভাবে পানি প্রয়োজন, জাপানে থাকতে হলে লাইফ গড়তে হলে জাপানি ভাষাটা তা আপনার জন্য অতটা প্রয়োজন। এখন এটা আপনি কিভাবে আপনার ভিতরে নিবেন, আপনি কিভাবে জাপানিজ ভাষায় জ্ঞান অর্জন করবেন, এটার জন্য অবশ্যই আপনাকে স্টাডি করতে হবে। এখন অনেক ছাত্র বাংলাদেশে আছে, আলহামদুলিল্লাহ ভিসা পাওয়ার রেশিও অনেক বেশি, তবে
অনেকেই জাপানে আসার পরে হয়তো লাইফটাকে ওইভাবে তৈরি করতে পারে না। ওইটার পিছনে একটাই কারণ, সে ভাষাতে, ল্যাঙ্গুয়েজে দুর্বলতা। আমরা বাংলাদেশের স্টুডেন্ট যারা ইউনিভার্সিটি শেষ করা বাংলাদেশে বা ইন্টার শেষ করা, তারা কিন্তু অনেকেই মেধাবী, ওইখানে কোনো সমস্যা নাই। জাস্ট কোথায় সমস্যা, সে ল্যাঙ্গুয়েজ পারে না বিধায় এন্ট্রান্স এক্সাম গুলা পাস করতে পারে না, পাস না করার কারণে সে ইউনিভার্সিটিতে ঢুকতে পারে না। এজন্য আমি সবাইকেই অনুরোধ করব যে অবশ্যই ভাষার কোনো বিকল্প নেই, ভাষার জন্য পড়ারও কোনো বিকল্প নেই। আর এটা তেমন কঠিন কিছু না। আশা করি যারা লক্ষ্যে স্থির থেকে পড়বে, একটা সময়ের জন্য কিছুটা বিসর্জন দিব নিজের, সে একটা লং টাইমের জন্য একটা ভালো দিকে আগাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সরকার ভাই, আমিও অনেক মোটিভেশন পাইলাম। মনে হচ্ছে যে আমি আবার ইউনিভার্সিটিতে ভর্তি হই, আবার পড়াশোনা করি, কিন্তু সেটা তো আর সম্ভব না। যাই হোক, তো আমি আমার অডিয়েন্সের জন্য যেটা বলতে চাই, আশা করি সরকার ভাইয়ের কথাগুলো এবং মোটিভেশন আপনাদের কাজে লাগবে। এবং সরকার ভাই কিন্তু শুধু জবই করে না, তার আরো কিছু পরিচয় আছে, আমি আজকের ভিডিওতে বলবো না। আজকের ভিডিওতে বললে সব উল্টা পুল্টা হয়ে যাবে। আমি সরকার ভাইকে নিয়ে আরো 2-3টা ভিডিও বানানোর ইচ্ছা আছে, যেটা আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগবে। এবং সরকার ভাই যেটা বললো, আমি যেটা সবসময় বলি, আপনারা সবসময় চেষ্টা করবেন বাংলাদেশ থেকে অ্যাটলিস্ট N3 না হইলেও N4 কমপ্লিট করে আসলে, তাহলে আপনার জাপানে লাইফটা ইজি হবে। আপনাকে জাপানে বেশি দিন বসে থাকতে হবে না, আপনি আসেই মোটামুটি কাজে ঢুকে যেতে পারবেন। কারণ এখানে একটা দিন বসে থাকলে আপনার জন্য একটা দিনই ভারী হতে থাকবে। তো সরকার ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য। না না, অবশ্যই আপনাকেও ধন্যবাদ। এই ইনফরমেশন গুলা যারা জাপানে আসতে আগ্রহী বা জাপান নিয়ে যারা পরিকল্পনা করতেছে, তাদের যদি একটু সহযোগিতা করে, এটা অনেক অর্জন বলে আমি মনে করি। রাইট, আমরা আশা করব আপনারা ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।